গল্পের শুরুতে আমরা কোরিয়ান জোসিয়ন কিংডম দেখতে পাই, যেখানে ইয়ন নামের একটা মেয়েকে ধরে বেঁধে আনা হয় রাজা লিহনের সামনে। লিহন হচ্ছে বেশ রাগী এবং খাবারের প্রতি অবসেস রাজা, মানে সে বিভিন্ন রকমের খাবারের টেস্ট সম্পর্কে খুব বেশি সজাগ থাকে। তো ইয়নকে কে কি শাস্তি দেওয়া হবে সেটাই সবাই রাজা লিহনকে জিজ্ঞেস করছিল। ইয়ন তো ভেবেই নিয়েছে আজ সে বাঁচতে পারবে না তার হাত থেকে। লিহন একটা তলোয়ার হাতে নিয়ে বলে, আমাকে কাল এই মহিলা একটা অদ্ভুত রকমের খাবার খাইয়েছে, যা খাওয়ার পর আমি খুব কনফিউজড হয়ে গিয়েছি, কারণ আগে আমি কখনোই এমন খাবারের টেস্ট কোথাও পাইনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সে আমার রয়্যাল কুক হবে, অর্থাৎ আজ থেকে রাজা লিহনের জন্য রান্না করবে ইয়ন। আর যদি তার কোনো খাবারের টেস্ট রাজার খারাপ লাগে, তাহলে সেদিনে ইয়নের শেষ দিন হবে। এবার ইয়ন মনে মনে বলে, কি বদরাগী শয়তান রাজা, এই পাগল আমাকে নির্ঘাত মেরে দিবে যদি আমি তার কথায় রাজি না হই। তার যে ভালো আপাতত তার রাঁধুনি হয়ে যায়, পরে আমি ঠিক এখান থেকে ফিরে যাব আমার আসল জায়গায়। ইয়ন রাজাকে বলে, আমি রাজি, আমি আপনার জন্য যতটা সম্ভব ততটা ভালো রান্না করার চেষ্টা করব। এবার ইয়ন আমাদেরকে তার ব্যাপারে বলে। ইয়ন বলে, আপনারা হয়তো আমাকে বিশ্বাস করবেন না যে আমি আসলে 2025 সাল থেকে হঠাৎ করে এই কোরিয়ার রাজার রাজ্যের সময়ে চলে এসেছি। কি ভাবছেন কিভাবে আমি এখানে ফেসে গিয়েছি? তাহলে শুনুন আমার কাহিনী। এবার দৃশ্য আসে ইয়নের ফ্ল্যাশব্যাকে, অর্থাৎ 2025 সালে। ইয়ন একটা বেস্ট শেফ কম্পিটিশনে অংশ নিয়েছে। সেখানে ইয়ন বেশ ইউনিকভাবে একটা ডিশ রান্না করে। যার যখন জিজ্ঞেস করে এটা কি বানিয়েছে সে, তখন ইয়ন উত্তরে বলে, এটা কোরিয়ান জোসিয়ন কিংডমের একটা ডিশ। রাজা লিহন ছিল খুব রাগী এবং ভালো খাবার বিশেষজ্ঞ, আর এই ডিশটা ছিল রাজার প্রিয় ডিশ, তাই আমি সেটাই সেই অনুযায়ী বানিয়েছি। বিচারকরা এটা খাওয়ার পর কথা বলতেই ভুলে যায়, কারণ তাদের অনেক বেশি ভালো লেগেছে। আর বিচারকরা খুশি হয়ে ইয়নকে উইনার ঘোষণা করে এবং সেই সাথে তাকে 3 স্টার রেস্টুরেন্টের শেফ হিসেবেও নিয়োগ দিয়ে দেয়। ইয়নের তো খুশির কোনো ঠিকানাই নেই। সে পরদিন তার বাবাকে কল করে এই সবটা জানায় আর প্রাইজ মানির ব্যাপারেও জানায়। তার বাবা বলে, তো বাড়ি ফিরে আসছো তো? ইয়ন বলে, হ্যাঁ আমি আসছি বাবা। তারপর তার বাবা বলে, তো আজ আবার সূর্যগ্রহণও আছে। ইয়ন বলে, ভালোই তো, তাহলে আমিও দেখতে পারবো। তার বাবা বলে, আসার সময় একটা বই নিয়ে এসো, আমার দরকার ছিল। সেটা হচ্ছে জোসিয়ন হিস্টোরিক্যাল রেকর্ডের। ইয়ন ফ্লাইটে ওঠার আগে বইটা সংগ্রহ করে আর প্লেনে উঠে পড়ে। খাবার আসলে ইয়ন কিছু খাবার তার পকেটে রাখে পরে খাওয়ার জন্য। আর পরে শেষেও সবাই দেখে কিভাবে সূর্যগ্রহণ হচ্ছে। ওই সময় একজন কফি ফেলে দিলে ইয়ন উঠে ওয়াশরুমে আসে ক্লিন করতে। তখন সে বইটাও ক্লিন করছিল, কারণ সেটাও কিছুটা ভিজে গিয়েছে। যেহেতু এটা অনেক পুরনো সময়ের বই, তাই ইয়ন সেটা দেখার জন্য একটু আগ্রহী হয়ে পড়ে। বইটা পড়ে ইয়ন বুঝতে পারে এটা কোনো পুরনো রেসিপি বুক, যেখানে বিভিন্ন রকমের খাবার সম্পর্কে লেখা ছিল। সেই সাথে ইয়ন বইয়ের প্রথম পৃষ্ঠায় কিছু লেখা দেখে। ইয়ন সেখানে পড়ছিল যেখানে লেখা ছিল, আমার প্রিয়তমা, যদি তুমি এটা পড়ে থাকো তাহলে কি তুমি আমার কাছে ফিরে আসবে? ইয়ন এটা পড়ে হেসে বলে, তাহলে কি এটা কোরিয়ান রাজাদের রোমান্টিক গল্পের বই ছিল? তো তখন ইয়নের পড়ার সাথে সাথে বইয়ের লেখাগুলো থেকে আলো জ্বলতে শুরু করে। সূর্যগ্রহণ সম্পূর্ণভাবে হয়ে পড়ে, আর তার সাথে ইয়নের জীবনও বদলে যেতে থাকে। ওয়াশরুমে যেন ঝড় চলে আসে, ইয়ন উড়তে থাকে আর বই থেকে অনেকগুলো আলো বেরিয়ে আসে। ইয়ন কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। তখন সে একটা বড় জোরে ধাক্কা খায় আর প্লেন থেকে বেরিয়ে কোথায় থেকে কোথায় জানি পড়তে থাকে। তার নিজের মধ্যে কোনো কন্ট্রোল নেই, কারণ তাকে বইটা তার ভেতরে টেনে নিয়েছে। ইয়ন উড়তে উড়তে এসে পড়ে একটা জায়গায়, আর সেখানে পাতানো ছিল একটা ফাঁদ। সেই ফাঁদে ইয়ন বেহুশ হয়ে পড়ে। তার পকেটে সেই বইটাও ছিল। এদিকে আমরা রাজা লিহনকে দেখতে পাই। রাজার একটা কষ্টকর অতীত আছে, যার কারণে সে আজ এত নির্দয় স্বভাবের হয়ে গিয়েছে। ছোটবেলায় কোনো কারণে রাজা তার মাকে হারিয়েছে, আর এখন সে কষ্টের মধ্যে থাকতে থাকতে সেটাকে নিজের শক্তি করে ফেলেছে। রাজা লিহন আজ একটা হরিণের শিকার করে আর সেটাকে রয়্যাল মিলে নিয়ে যেতে বলে। অন্যদিকে রাজার দাদিমা বেশ চিন্তায় ছিল, কারণ আজ লিহনের বাবার মৃত্যুবার্ষিকীর রিচুয়াল ছিল, কিন্তু সে তো আসছে না। তাই দাদিমা ভাবছিল সে আবার তার মায়ের খুঁজে যায়নি তো। এদিকে রাজা লিহনকে তার সেনাপতি জানায় সূর্যগ্রহণ হচ্ছে, তার উপর আপনি রিচুয়ালে যাননি। বলা হয় যে এই সময় নাকি মহিলা ভূত আসতে পারে। লিহন যদিও এইসবে বিশ্বাস করে না, তাই সে বলে ফেলে সূর্যগ্রহণে সে প্রাসাদে যাবে না, আর এটাই সে ঠিক করেছে। সে এখানে আর স্বীকার করে যাবে যাই হোক না কেন। এদিকে ইয়নের হুঁশ ফিরতে তার বেহুশ হয়ে যাওয়ার অবস্থা হয়ে যায়।
কারণ সে বুঝতে পারছে না কোথায় আছে আর কেন এইভাবে নেটের মধ্যে ঝুলে আছে। মোবাইল বের করে কিন্তু সেখানেও কোনো সিগন্যাল পায় না। ওই সময় সেখানে কিছু তীর আসে, কারণ রাজা লিওন একটা শেয়াল শিকার করছিল। ইয়নও তখন নেট থেকে ছাড়া পায় আর বলে, আরে কোন মাথা খারাপ, মানুষের গায়ে তীর চালানো অবৈধ জানো না? কে এসব করছে, সামনে আসো। তখন ঘোড়ায় চড়ে আসে সামনে রাজা লিহিয়ন। লিহিয়ন বলে, কে তুমি? ইয়ন বলে, ও তুমি কোরিয়ান। লিহিয়ন ইয়নের কাপড় চোপড়ের ধরন দেখে ভেবে নেয় সে সন্দেহজনক কেউ, তাই তাকে তীর মারার জন্য রেডি হয়ে পড়ে। ইয়ন বলে, আরে আমাকে মারছো কেন? তোমার শেয়াল ওই দিকে গিয়েছে, আমার পিছু ছেড়ে দাও। কিন্তু লিহিয়ন তো কারো কথা শোনার মতন কেউ নয়, তাই সে ঘোড়া নিয়ে ইয়নের পেছনে যেতে থাকে। ইয়ন দৌড়াতে দৌড়াতে পাহাড়ের চূড়ায় এসে পড়ে। তো আমরা এখানে বুঝতে পারি ইয়ন টাইম ট্রাভেল করে 2025 সাল থেকে রাজার শাসনামলে চলে এসেছে। তো ইয়ন ঘুরে দাঁড়িয়ে বলে, আরে কে তুমি? আমি বলছি না শেয়াল অন্যদিকে গিয়েছে। লিহিয়ন তখন ইয়নকে পা থেকে মাথা পর্যন্ত দেখে আর ভাবে কে হতে পারে, কেমন অদ্ভুত পোশাক পরে আছে, তার চুলও কেমন জানি, তার উপর এইভাবে আমার সাথে কথা বলছে। আমি তো এখানকার রাজা। ইয়ন ভাবে হয়তোবা এরকম পোশাক আশাক পরে ছেলেটা কসপ্লে করছে, কিন্তু তাই বলে সত্যি তীর কেন চালাবে? ইয়ন তাই প্রশ্ন করে, কে তুমি, আমাকে বলছো না কেন? আর আমি যে বলছি শেয়াল ওই দিকে গিয়েছে, আমার কথা কি কানে যায়নি? লিহিয়ন বলে, আমি শুনেছি। এই বলে সে তীর তাক করে ইয়নের দিকে। ইয়ন বলে, আরে আবারও তীর চালাতে যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? আমার হাতে এটা দেখছো, এটাতে 1000 ভোল্টেজ কারেন্ট আছে, আর এই কারেন্ট তোমার মতন মাথা খারাপ মানুষদের জন্য। ইয়নের হাতে এই শক দেওয়ার যন্ত্র দেখে লিওন ভাবে, তাহলে কি সত্যি কোনো ভূত এসে পড়লো আমি রিচুয়াল মিস করেছি বলেই? লিওন প্রশ্ন করে বলে, তুমি কি মানুষ নাকি ভূত নাকি 9 লেজওয়ালা শিয়াল? ইয়ন বলে, আরে ধুর, আমি এসব কিছুই না, আমি একজন মানুষ। লিওন বলে, তোমাকে কে শুধু একজন মানুষ বলবে? ইয়ন রেগে বলে, আরে পাগল, তীর চালিয়ে দিস না, আমি শুধু মানুষ না, আমি হচ্ছি 3 স্টার রেস্টুরেন্টের শেফ। লিওন বলে, কি বললে, শেফ? এইরকম কাপড় চোপড় পরা, তার উপর কিভাবে কথা বলছো? তুমি কিভাবে শেফ হতে পারো? মিথ্যাবাদী, তুমি আসলে একটা ভূত, আর সাধারণ ভূত নয়, বরং ভিখারি ভূত। আসলে লিওন ইয়নের এত দামি ব্যাগটাকে ভিখারির ব্যাগ ভেবে নিয়েছে, যা বেশ গায়ে লাগে ইয়নের। ইয়ন বলে, বদমাশ ছেলে, হ্যাঁ ঠিক আছে, আমি মানছি এখন আমাকে দেখতে ভিখারি মনে হচ্ছে, কারণ আমি জঙ্গলে এসে পড়েছি, তাই আমার কাপড় নোংরা হয়ে গিয়েছে। কিন্তু তুমি কি মনে করছো তোমাকে নর্মাল লাগছে এইসব আজব কাপড়ে? লিওন বলে, তোমার সাহস কী করে হয় আমাকে এইভাবে তুমি করে কথা বলার? ইয়ন বলে, তো তোমাকে আর কিভাবে কথা বলবো? তো তুমি কি আসলে কোনো অভিনেতা? এখানে কি হিস্টোরিক্যাল ড্রামা শ্যুট করছো? লিওন বিরক্ত হয়ে তীর মারতে যায়। ইয়ন আবারও চেঁচিয়ে উঠে, পাগল, মাথা খারাপ বলে। ইয়ন বারবার বলে, তুমি একজন মানুষের দিকে এইভাবে তীর তাক করতে পারো না, এটা অবৈধ, সাহস থাকলে শ্যুট করে দেখাও। কিন্তু লিওন সত্যি শ্যুট করে ফেলে, আর ইয়নের বেগে লেগে ব্যাগটা পাহাড়ের নিচে চলে যায়। ইয়ন রেগে বলে, তুই খুব ফাজিল ছেলে, নিচে নেমে আজ তোকে আমি শিক্ষা দিয়েই ছাড়বো। আমি ব্ল্যাক বেল্ট পেয়েছি টাইকোন্ডোতে, আজ তো তুই শেষ আমার হাতে। এইসব বলে ইয়ন একা একাই ফাইট করে, আর এইসব দেখে লিওন বেশ কনফিউজড হয়, আর সেই সাথে মজাও নিতে থাকে। সে বোঝার চেষ্টা করছিল এই মেয়েটার কি মাথা খারাপ, নাকি সে গুপ্তচর, নাকি সে আসলেই ভূত। তখন লিওন তীর মারতে যায়, কিন্তু দেখে তার তো সব তীর শেষ। ইয়ন হেসে বলে, শেষ সব? আমি এবার পুলিশকে অভিযোগ করব তোমার ব্যাপারে, আর তোমাকে অ্যাটেম্পট টু মার্ডার কেসে জেলে পাঠাবো। আমার কাজিনের হাজবেন্ডের ভাতিজা উকিল আছে। লিওন ঘোড়া থেকে নেমে তলোয়ার বের করে বলে, আচ্ছা তাই নাকি? যদিও আমি জানি না তুমি কি আজে বাজে কথা বলছো, কিন্তু আমি এতটুকু জানি তুমি আর তোমার সেই ভাতিজা দুইজনেই নিজেদের মাথা হারাবে আমার তলোয়ার এনেছে। ইয়ন ভয় পেয়ে বলে, এ কি, তোমার তলোয়ারও আছে? প্লিজ আমাকে ছেড়ে দাও। লিওন বলে, কেন, এখন সব দুঃসাহস কোথায় গেল? এইসব বলে সে ইয়নকে মারতে যায়। ইয়ন বারবার উপরওয়ালার কাছে হেল্প চাইতে থাকে, স্বপ্ন ভেবে জাগতেও চাইছিল। তখন লিওনের কোনো এক শত্রু তাকে তীর দিয়ে আঘাত করে। লিওন ইয়নকে নিয়ে সোজা পানিতে পড়ে পাহাড় থেকে। রাজা লিওনকে সারা রাজ্যে জুড়ে খোঁজ করা শুরু হয়। এদিকে ইয়নের হুঁশ ফিরে আর দেখে তার পাশে আধমরা হয়ে আছে লিওন। ইয়ন ভাবছিল কিভাবে কেউ সত্যি সত্যি একজন মানুষকে তীর মারতে পারে, তাই সে তার স্কার্ফ দিয়ে লিওনের রক্ত বন্ধ করার চেষ্টা করে, আর পরে কল করার জন্য মোবাইল খুঁজে। লিওন হুঁশে ফিরতেই উঠে পড়ে আর বলে, তুমি আমাকে মারতে এসব করেছ, তুমি নিশ্চিত আমার শত্রুর সাথে মিলে আছো তাই না? ইয়নের তো মাথার রাগে খারাপ হয়ে যায় আর বলে,
আমি তোর জান বাঁচিয়েছি আর তুই আমাকেই খুনি বললি, কত বড় খারাপ। লিহন বলে তোমার ভাষা ঠিক করো, আর আমি বুঝতে পারছি আমাকে জীবিত রাখার পেছনে তোমার কারণ আছে। কে কে আছে তোমার সাথে বলো। ইয়ন তখন চাকুটা তার হাতে নিয়ে নেয় আর বলে আমি কিন্তু চাকু চালাতে খুব ভালো পারি। এই বলে সে নিজের ট্যালেন্ট শো করে। বেশ ফানি ছিল সিনটা, কিন্তু এটা আবার লিহনের কাছে সিরিয়াস। সে চাকু চালাতে দেখে ভেবে ফেলে আসলে ইয়ন শত্রুদের দলের, না হলে এত ভালো চাকু কিভাবে চালাতে পারবে। ইয়ন যখন চাকু নিয়ে চলে যাচ্ছিল তখন লিহন বলে জোসিয়ং কিংডমের রাজার হুকুম, ওখানেই দাঁড়াও। ইয়ন বলে বোকার মতন আর একটা কথা বললে খুব খারাপ হবে। লিহন ইয়নকে ধরে নিচে ফেলে বলে বলো কে তুমি, কোন পরিবারে তুমি। ইয়ন রেগে বলে পাগল কোথাকার, আমি হচ্ছে একজন শেফ, তাই আমি এত ভালো চাকু চালাতে পারি। আমি শেফ ইয়ন জিয়ং। লিয়ন বলে শেফ, আমি আমার জীবনেও শুনিনি ইয়ন ফ্যামিলিকেও শেফ। এবার এখানে দুজনের মধ্যে বেশ লড়াই হয় চাকু নিয়ে। আর লড়াইয়ের এক পর্যায়ে রাজামশাই তার নরম মাথায় ধাক্কা খান ইয়নের সাথে, আর ওখানেই তিনি বেহুশ হয়ে পড়েন। ওই আর কি, বেচারা খুব আদর যত্নে থাকে, তাই একটা মাথায় ধাক্কা লাগতেই বেহুশ হয়ে যায়। ইয়নও সুযোগ বুঝে লিহনকে হাত পা বেঁধে রেখে দেয়। লিহন হুঁশে ফিরে বলে তোমার সাহস কম না, আমাকে বেঁধেছ, মরার ইচ্ছা আছে নাকি। ইয়ন বলে ধুর, তোমার এসব কথা রাখো, আর আমার সাথে চলো, না হয় এখানেই পড়ে থাকো। লিহন বলে ঠিক আছে, আমাকে কত দূর নিয়ে যাবে মারার জন্য। ইয়ন বলে এই তোমার কি সত্যি মাথা খারাপ? আমি যদি তোমাকে মারতেই চাইতাম তাহলে কি এখন পর্যন্ত বাঁচিয়ে রাখতাম। লিহন বলে আমাকে বেঁধে রাখছো আর ভাব করছো যেন আমাকে সাহায্য করছো। ইয়ন বলে তো তুমি এতটুকু তো বুঝতে পারছো যে আমি তোমাকে বাঁচাতে চাইছি। লিহন বলে না, বরং আমি এটা বুঝতে পারছি তুমি আমাকে না মেরে অন্য কিছু করার চেষ্টা করছো। তোমার উদ্দেশ্য কি সেটা বলো। ইয়ন বলে তো আমি যে মানুষ সেটা তো অন্তত বিশ্বাস করছো। লিহন বলে তুমি একটা মহিলা ভূত, আর আমি এটা আগেই বলেছি। ইয়ন হেসে বলে সত্যি, আর কি বলবো, চলো আমার সাথে। এই বলে সে এখানকার একজন রাজাকে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যায়। ভাবা যায় সত্যি সামনে ইয়নের কপালে কি যে আছে কে জানে। অন্যদিকে লিহনের রানী মগজু চিন্তিত হয়ে পড়ে, কারণ কখনো তো শিকার করতে গিয়ে এত দেরি করে না রাজা ফিরতে। তো মগজু একটা ফ্ল্যাশব্যাকে যায় যেখানে সে 7 বছর আগে কারো খুন করেছিল, আর তাই তাকে বন্দি করে টর্চার করা হয়। তখন সেখানে একজন লোক আসে আর সে মগজুকে কাজ দেয় এই রাজ্যের রানী হয়ে রাজার কাছাকাছি থাকার জন্য। হতে পারে এখানে তাদের কোনো লক্ষ্য থাকতে পারে, যা আমরা পরে গিয়ে জানতে পারবো। এদিকে রাজা হারিয়ে যাওয়াতে মিটিং বসে তাকে ফিরিয়ে আনার পরিকল্পনা করার জন্য। অন্যদিকে জঙ্গলে হাঁটতে হাঁটতে লিহন বসে বলে আমার জন্য পানি নিয়ে আসো। ইয়ন বলে তুমি কি সত্যি নিজেকে এখানকার রাজা ভাবছো। লিহন বলে অবশেষে তুমি বুঝতে পারলে আমি হচ্ছে এই দেশের রাজা। ইয়ন বলে তার মানে আঘাত তোমার বুকে না, বরং মাথায় লেগেছে, তাই না। লিহন বলে আমি বুঝতে পারছি তুমি বিশ্বাস করতে চাইছো না। আমি রাজা, এটা মানতে নিশ্চয়ই কষ্ট হবে আমার শত্রুদের। আমি বুঝতে পারছি ব্যাপারটা, আমার কাপড়টাই দেখে নাও। ইয়ন বলে এইরকম কাপড় ভাড়া করে 100টা পাওয়া যায়। লিহন বলে চুপ করে যাও বলছি, আমি রাজা হয়ে কাপড় ভাড়া করব? তুমি কেন বিশ্বাস করছো না আমি রাজা। ইয়ন বলে তা তুমি কেন বিশ্বাস করছো না আমি শেফ। লিহন তখন বলে সত্যি তুমি কি করবে বলো তো, যখন জানতে পারবে আমি রাজা। ভেবে রেখে নাও তখন তোমার কি অবস্থা হবে। তুই এখানে প্রচুর তর্ক বিতর্ক হয় রাজাকে আর শেফকে নিয়ে। ইয়ন পরে একটা ঘর দেখে সেখানে এসে বসে। লিহন বলে এইসব জায়গা আমার, আর এখানে মানুষ নেই, কারণ আমি এখানে শিকার করতে আসি। তোর সেখানে ইয়ন গল্প করতে শুরু করে এমন একটা রাজার, কারণ লিহন যা আচরণ করছিল সেটা মিলে যায় ইয়নের পড়া ইতিহাসের অত্যাচারী বজ্রাগী রাজা লিহনের সাথে। ইয়ন বলে সে এমন এক রাজা যে কিনা মানুষকে ঘর থেকে বের করত, যখন খুশি যাকে খুশি মারত, বন্দি করত, আর তার কাছে প্রতিদিন অনেক মহিলা পাঠানো হতো। খুব ওই মহিলা পাগল টাইপ রাজা সে। লিহন বলে তুমি কার ব্যাপারে বলছো, আমার ব্যাপারে বলছো না তো। ইয়ন বলে আরে না, আমি রাজার ব্যাপারে বলছি যে কোরিয়া শাসন করেছে কয়েকশো বছর আগে। খুবই বাজে চরিত্রের রাজা সে। লিহন বলে চুপ করো, তুমি রাজকীয় ব্যাপার স্যাপার সম্পর্কে আসলেই জানো না। একজন রাজার কর্তব্য হয় উত্তরাধিকারী রেখে যাওয়া, তাই সে তার দায়িত্ব পালন করে মহিলাদের মাধ্যমে। তাই বলে সে মহিলা পাগল এইসব বাজে কথা কে বলেছে তোমাকে। ইয়ন বলে হয়েছে, আর তোমার বেকার অজুহাত আমাকে শুনতে হবে না। সে ছিল একটা মহিলা পাগল রাজা। লিহন বলে তোমার ভাষা ঠিক করে বলছি। ইয়ন বলে তোমার রাগ আসছে কেন, আমি তো তোমাকে কিছু বলছি না। যাই হোক আমি কাপড় বদলে আসি। ইয়ন তখন ঘরের মধ্যে আওয়াজ পেয়ে ভেতরে আসে, আর সেখানে সং নামের একটা মেয়েকে দেখে। সং ভাবে ইয়ন চোর, আর সে চুরি করতে এই জায়গায় এসেছে। ইয়ন বলে আর আমি চোর না, আসলে আমি বিপদে পড়ে এখানে এসেছি। সং বলে ধীরে কথা বলে, এটা রাজার শিকার করার এলাকা।
এখানে কারো থাকার অনুমতি নেই, আমিই লুকিয়ে থাকছি। এবার ইয়ন বলে, কি ব্যাপার, এখানে সবাই আজব কেন কথা বলছে? এই মেয়েটাও রাজা রাজা করছে। তখন ইয়ন মেয়েটার থেকে আরও ডিটেলসে জানতে চায়, আর সে বিশ্বাস করতে পারছে না সত্যি সত্যি সে রাজার শাসনামলে ঢুকে পড়েছে। ইয়ন বলে, না না, এটা অসম্ভব, আমি নিশ্চিত কোনো স্বপ্নেই আছি। হ্যাঁ, এটা স্বপ্নই হবে, আমি স্বপ্নে আছি। এটা কীভাবে বাস্তব হতে পারে? কিন্তু আমি স্বপ্নে থাকলে আমার খিদে কীভাবে লাগতে পারে? সং বলে, চলো কিছু খেয়ে নিই, খিদে পেয়েছে। ইয়ন বলে, এটা কি স্বপ্ন নয়? সং বলে, আর কি বলছো, কিছুই বুঝতে পারছি না, তোমার বলো অনেক শব্দই আমার বোঝার বাইরে। ইয়ন বলে, আমাকে আমার ব্যাগটা খুঁজে বের করতে হবে, আর তারপর মোবাইলের মাধ্যমে কিছু একটা সমাধান বের করতে হবে। ইয়ন সংকে বলে, আমাকে একটু তুমি পাহাড়ে নিয়ে যাবে, আমার খুব দরকার একটা জিনিস আনার আছে। তো তারপর সং আর ইয়ন মিলে রান্না শুরু করে। ইয়ন তার পকেটে করে আনা 2025 সালের একটা মশলা আর বাটার পায়, আর সেগুলোর সাথে মিক্সড করে সে একটা খাবার তৈরি করে, যা খাওয়ার পর লিহনের ঝালে অবস্থা খারাপ হয়ে যায়। লিহন বলে, এবার কি সত্যি খাবারে ঝাল দিয়ে আমাকে মারবে? তো সঙ্গেরও ঝাল লাগে। ইয়ন বলেছি, তোমাদের জন্য এত কষ্ট করে রান্না করেছি আর তোমরা বলছো ভালো হয়নি? আসলে তোমরা ভালো রান্নাই খাওনি কখনো। সং বলে, আসলে না, প্রথমে ঝাল লাগলেও অন্যরকম টেস্ট পাচ্ছি এখন, সত্যি অনেক আলাদা খাবার, আমি আরও খাবো। লিহনও খেয়াল করে প্রথমে ঝাল লাগলেও এই খাবারের অন্যরকম টেস্ট আছে, তাই সে তাকিয়ে থাকে খাবারের জন্য। ইয়ন তাকে আবার হাতে তুলে খাইয়ে দেয়। লিহন বেশ মজা করেই খাচ্ছিল, তবে ইয়ন তখন লিহনের মায়ের কথা মনে করিয়ে দেয়। ছোটবেলায় ঠিক এইভাবেই লিহনকে তার মা খাইয়ে দিত। এসে মনে করে তার চোখ দিয়ে অটো পানি পড়তে থাকে। ইয়ন ভাবে ঝালের জন্য হয়তো কান্না এসে পড়েছে। লিহন ভাবছিল, কি অদ্ভুত বিষয়, আমি যে মেয়েকে চিনি না সে তার সামান্য এক রান্না দিয়ে আমার মায়ের কথা মনে করিয়ে দিল, কিভাবে সম্ভব? তো তারপর রাতে ঘুমিয়ে পড়ে লিহন, আর ইয়ন সং বেরিয়ে পড়ে ব্যাগ খুঁজতে। কিছুক্ষণ পর লিহনকে তার দলবল খুঁজে পেয়ে যায়, আর লিহন বলে, এখানে দুজন শত্রু আছে যারা আমাকে অপমান করেছে, চলো তাদেরকে বের করি আগে। এই বলে সং এর বাড়িতে আগুন দিয়ে চলে যায়। ওইদিকে সংকে ইয়ন জিজ্ঞেস করে সে এখানে কেন লুকিয়ে থাকে। সং বলে, কারণ মহিলাদেরকে প্রাসাদে জোর করে ধরে নেওয়া হয়, তাই আমি লুকিয়ে আছি। ইয়ন বলে, কিন্তু এটা তো জোসিয়ন সময়কালের কথা। সং বলে, তো আমরা তো এখানেই আছি, তাই না? কি বলছো বলো তো? ইয়ন বলে, তাহলে কি সত্যি ওই মাথা খারাপ ছেলে যা বলেছে সব সত্য? না না, আমি বিশ্বাস করতে পারবো না। ওই সময় সেখান দিয়ে ইয়ন দেখে সেনাপতি সহ তার দল এবং লিহন যাচ্ছে। ইয়ন ভাবে সে হেল্প পাবে, আর ডাক দিয়ে বলে, আপনারা কারা, আমরা এখানে, দয়া করে সাহায্য করুন। ইয়ন তো খুশি মনে ডাক দেয়, কিন্তু যাদের ডাকে তারা তার কি হাল করবে সেটা যদি বেচারে আগে জানতো তাহলে কি আর ডাকতো? যে ইয়ন বিপদ ডেকে আনে। আর এখানেই এই গল্পের প্রথম পার্ট শেষ হয়। তো আপনাদের এখন পর্যন্ত এই গল্পটা কতটুকু ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকুন, কথা হবে পরের পার্টে। ধন্যবাদ।